যাই হোক, সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে বান্দরবানের বর্তমান পরিস্থিতি এবং আমাদের লড়াই নিয়ে এবং পুরো পার্বত্য চট্টগ্রামের বর্তমান যে অবস্থা সেগুলো নিয়ে আমরা আজকে ফেসবুক লাইভে আসছি। এবং এই ফেসবুক লাইভে কেউ যদি যুক্ত হতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের যেখান থেকে আমাদের ফেসবুক লাইভ দেখছেন সেখানে আপনি কমেন্ট করে জানাবেন যে আমি ফেসবুক লাইভে যুক্ত হতে চাই, কিংবা আমাদের লাইভের ডেসক্রিপশনে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের পরিচয় দিয়ে আপনারা লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি মেসেজ করবেন। আমরা আশা করব আমরা সে সকল জনকে আমরা লাইভে যুক্ত করাতে পারবো। আমাদের যে মুক্ত আলোচনা বান্দরবানের বর্তমান পরিস্থিতি এবং আমাদের লড়াই। আপনারা সকলে জানেন সম্প্রতি বান্দরবানে যে ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে বান্দরবানে বম জনগোষ্ঠীর উপর রাষ্ট্রীয় বাহিনী যে নির্মমভাবে অপারেশনের নামে খেয়ানাব দমনের নামে রাষ্ট্রীয় বাহিনী সেখানকার বম জনগোষ্ঠীর নিরীহ জনগণকে নানাভাবে হয়রানি করছে। আমরা দেখেছি এই হয়রানি থেকে শিশু, নারী, বৃদ্ধ এবং যারা ছাত্রছাত্রীরা রয়েছেন কেউ বাদ যাচ্ছেন না। আমরা বলতে চাই বান্দরবানের যে পরিস্থিতি সেটা খুব বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমরা মনে করি এটা পার্বত্য চট্টগ্রামের একটা অবিচ্ছিন্ন একটা ঘটনা এবং পার্বত্য চট্টগ্রামের যে নিপীড়নের যে স্টিম রোলার চলছে তারও একটা ধারাবাহিকতা মাত্র। তো আমরা আজকের যে ফেসবুক লাইভ, এই লাইভে বিভিন্ন এলাকা থেকে আপনারা যদি যুক্ত হতে চান তাহলে আপনারা কমেন্ট করে জানান এবং আমাদের যে টেকনিক্যাল টিম আছে আমরা চেষ্টা করব আমরা আপনাদের লাইভে যুক্ত করার জন্য। এবং এখানে আমি বেশ দেখতে পাচ্ছি অনেকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করছেন যুক্ত হওয়ার জন্য। আমরা চেষ্টা করছি তাদেরকে লিঙ্ক পাঠানোর। এবং আমরা আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আলোচনার যেহেতু অনেকে হয়তোবা যুক্ত হতে চাইবেন, সে কারণে আমরা সবাইকে সমানভাবে সুযোগ নাও দিতে পারবো না হয়তোবা। এবং আপনারা যদি কেউ যুক্ত হতে চান তাহলে খুব কম সময়ের মধ্যে আপনাদের আলোচনা আপনার শেষ করতে হবে। ইতিমধ্যে আমাদের লাইভে বেশ কয়েকজন যুক্ত হয়েছেন। আমি রুইথং মুরো বুডয় দাদার নাম, আমি ওনাকে দেখতে পাচ্ছি। আমি রুইতন মুরো দাদা, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি। আচ্ছা দাদা, আপনি কি একটু আপনার পরিচয় দিবেন? অবশ্যই। আপনি কোথা থেকে বলছেন, নাম সহ? হ্যাঁ বলেন। আমার কথা ভালো করে শুনতে পাচ্ছেন কিনা সেটা তো আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে। চিম্বুকের সমস্যা নিয়ে যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে, সর্বপ্রথমে ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি চিম্বুকে থাকি আর কি, চিম্বুক নীলগিরির পাশে আর কি, কুরাং বাজার। তাহলে আপনাকে দিয়ে শুরু করি। আপনি যেহেতু বান্দরবান থেকে বলছেন, যুক্ত হয়েছেন সরাসরি, তো আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটা আপনি তো যেহেতু বান্দরবানের একজন, তো আপনি যদি বর্তমানে বান্দরবানের যে সার্বিক পরিস্থিতি এবং সম্প্রতি যে ব্যাংক ডাকাতের ঘটনা ঘটলো এবং তার পরবর্তীতে বান্দরবানের যে অবস্থায় বিরাজ করছে সেগুলো নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা ধন্যবাদ। সর্বপ্রথমে আপনাকে ধন্যবাদ। আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ব্যাংক ডাকাতি তো হয়েছে অনেক দিন আগে নাকি, তো এখন আমার কথা হচ্ছে ব্যাংক ডাকাতি হওয়ার পরে তো ডাকাতি তো হয়েছে, কিন্তু ডাকাতি যারা করতেছেন তাদেরকে তো মানে খুঁজে পাওয়া যায়নি, আমি যেটা মনে করি আর কি। আর হচ্ছে এখন সেই ঘটনাকে ঘিরে কয়েকজন যারা মানে নিরীহ, আমরা যারা পাহাড়ে কাজ করতেছে, মানে গ্রামে একদম মানে অপরাধ ছাড়া আর কি, তাদেরকে মানে মানুষ যারা হ্যাঁ দিন মজুরি করে খায়, তারপরে কাজ করে খায়, এগুলোকে মানে
পরামর্শ ছাড়া এবং এগুলোকে যারা মানে নেটে দেখতেছে আর কি খারাপ ভাবে অন্যায় ভাবে নিতেছে, জেলে নিয়ে যাচ্ছে। তারপরে আরেকটা কথা হচ্ছে যারা একদম বুড়া বুড়ি তাদেরকে আহ, একদম কথা বলার সুযোগ নাকি দেয় নাই। আহ, ওদের ওদের মতো করে নিয়ে যাচ্ছে, এটা আমি একদম মানতে পারতেছি না আর কি। এটাই আর কি আমার কথা দাদা। আচ্ছা, হ্যাঁ, আমরা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সেখানে যারা গ্রেপ্তার হচ্ছেন সেখানে হচ্ছে জি শিশু থেকে শুরু করে একদম জি নারী বৃদ্ধা, যারা ছাত্র, যারা জি হচ্ছে ওই যে সম্প্রতির যে ইয়াতে কি বলবো বন্ধের সময় যারা হচ্ছে বাড়িতে গিয়েছেন, তাদেরকে জি হচ্ছে জি জি তারাও অনেকে গ্রেপ্তার হয়েছেন এবং জি অনেকে জি এখনো হচ্ছে জেলে অন্তরীণ রয়েছেন। তো যাই জি হোক দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার জি বান্দরবানের প্রস্তুতি নিয়ে হচ্ছে বক্তব্য যুক্ত করার জন্য। এখন আচ্ছা আপনি আচ্ছা কি আপনি মনে এখন সামনে কি হতে যাচ্ছে, কি মনে করেন আপনি? আপনাদের এখন এলাকার যে পরিস্থিতি, এটার সামনে কি হতে যাচ্ছে? আমাদের এলাকার এখন যে পরিস্থিতি আছে সেটা তো এখন মানে বাইরে যাওয়া একটু মানে সংকোচ লাগে আর কি। বাইরে যদি আমরা যাই তাহলে আমাদের কেউ কিভাবে করবে, তো আমাদের কেউ নিয়ে যেতে পারে, আমাদের কেউ অনেক কিছু মানে আহ, ওনারা জিজ্ঞাসাবাদ করতে পারে। সেই জন্য আমরা আমাদের গ্রামে আর কি, আমাদের গ্রামে যারা আছে বাইরে সহজে যাওয়া আসা করে না। মানে আপনারা হচ্ছে একটা ভীতিকর অবস্থার মধ্যে আসেন যে কখন হচ্ছে আপনারা হয়তো গ্রেপ্তার হতে পারেন এই বয়ে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলতে এই চাচ্ছেন? পরিস্থিতিতে। জি জি আচ্ছা, ঠিক আছে দাদা, আমি আবার আপনার কাছে আসবো। আমি দেখছি আবার অনেকে যুক্ত হয়েছেন। আপনি যদি একটু নিজের কাইন্ডলি আপনার পরিচয়টা দিতেন দাদা সবাইকে। আমি থিরকে সিং মার্মা। আমি ইউপিডিএফ করি। কথাটা হচ্ছে, গত কয়েকদিন আগে যে ডাকাতির ঘটনায় রুমা এবং থানচিতে যে ব্যাংকের ডাকাতির ঘটনার পরে যে পরিস্থিতি বান্দরবানে যে সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে আমরা যে আজকের যে মুক্ত আলোচনা সবাই যারা উপস্থিত হয়েছেন, আমি কিছু আমার ব্যক্তিগত দিক থেকে এটা তুলে ধরার চেষ্টা করব। যেমন ঘটনার পরে যেটা দেখা গেল প্রশাসনের মধ্যে, যেটা ব্যাংক ম্যানেজার উদ্ধার হওয়ারকে কেন্দ্র করে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব এবং আর্মিদের মধ্যে সেটা এক ধরনের দুর্বলতা দেখা দিয়েছে সেখানে। যেমন ধরেন, ব্যাংক ম্যানেজার উদ্ধার হওয়াকে সেটা র্যাব, এরা এক ধরনের কিন্তু কৃতিত্বতা দেখিয়েছেন এখানে। কিন্তু আমরা মনে করি রুমা এবং থানচিতে ব্যাংক ঘটনার সাথে, ডাকাতির সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার এবং বিচার, সেটা দাবি করছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। কিন্তু মূলত উক্ত ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনী অভিযানের নামে আজকের যে প্রশাসন যে কাণ্ডতা ঘটল, সেটা আমাদেরকে কিন্তু এক ধরনের উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছে। সেটা আপনারা লক্ষ্য করেছেন মনে হয়, পহেলা বৈশাখের আগের থেকে অভিযানের সময় কিন্তু আজ পর্যন্ত মনে হয় 60-এর কাছাকাছি কিন্তু গ্রেপ্তার দেখিয়েছে তারা। তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে নিরীহ এবং নিরপরাধ। সেন্ট জোসেফের স্কুল ছাত্রী, কলেজের ছাত্রী ছিলেন। এর মধ্যে হচ্ছে আর হচ্ছে অ্যাথলেটিক জাতীয় খেলোয়াড়ও ছিলেন, এবং এমনকি সরকারি চাকরিজীবীও কিন্তু মানে ওই গ্রেপ্তারের মধ্যে তারাই ছিলেন বন্ধুগণ। তো এমনও দেখা গিয়েছে গত কয়েকদিন আগে, আপনারা খেয়াল করেছেন মনে হয়, সেটা গর্ভবতী নারীরাও কিন্তু বাদ যাননি এর থেকে। আমার প্রকৃত মতামত হচ্ছে সেটা, যারা অপরাধী, প্রকৃত অপরাধী, তাদেরকে আপনারা গ্রেপ্তার করুন।
নিরপরাধ নিরীহ মানুষদের গ্রেপ্তার করে এ ধরনের কিন্তু কখনো সমাধান হতে পারে না। সমাধানের পথ হচ্ছে আমাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে এখানে বন্ধুগণ। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আপনারা খেয়াল করেছেন গত 16ই এপ্রিল, যেটা রাঙামাটি জেলাধীন বিলাইছড়ি উপজেলায় বড়িথলি ইউনিয়নে যেটা 8 জন ত্রিপুরা জাতিসত্তাকে গ্রেপ্তার করে পরে কেএনএফ সন্ত্রাসী বানিয়ে তাদেরকে অস্ত্র মামলায় কিন্তু তাদেরকে শাসিয়ে দেওয়া হয়েছিল। পরে সবাই যখন সোচ্চার হলো, তখন দেখা গিয়েছে কিন্তু সেখানে আইএসপিআর এর বক্তব্য থেকে বলা হয়েছে তারা সবাই কেএনএফ এর সন্ত্রাসী। আবার অপরদিকে যখন র্যাব মিডিয়া উইংস থেকে বলা হয়েছে এভাবে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে হচ্ছে কেএনএফ আস্তানা কোথায় দেখিয়ে দেওয়ার জন্য নাকি তাদেরকে হচ্ছে আটক করা হয়েছে। পরে 16 তারিখ না, সে আটক হওয়ার পরে বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াতে কিন্তু সে আটককৃতদের, তথাকথিত আটককৃতদের কিন্তু ছবি সহ কিন্তু মিডিয়ায় কিন্তু প্রচার করা হয়েছিল। সেখানে 9টি হচ্ছে এলজি, 19টি হচ্ছে এলজি কার্তুজ, 2টা মোবাইল সহ তাদের কাছ থেকে কিন্তু উদ্ধারের সরঞ্জাম হচ্ছে সেটা দেখানো হয়েছে। তো আমরা যখন এলাকাবাসীদের কাছ থেকে যখন প্রকৃত তথ্য যখন খোঁজ নিয়ে জানতে পারলাম, 17 তারিখে যাদেরকে কেএনএফ আখ্যা দিয়ে যাদেরকে হচ্ছে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু 17 তারিখে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে সুংসং আর্মি ক্যাম্প মেজর রাজীবের নেতৃত্বে কিন্তু তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে এখানে বোঝা যায় যে, আপনারা দেখেন, এখানে বোঝা যায় যে আপনার এই যে নাটক আজকের কিন্তু নতুন নয় এই নাটকটা। আমি আপনাকে একটু থামিয়ে বলতে চাই যে আমরা তো মূলত জানি যে হচ্ছে কেএনএফ সাজিয়ে মূলত যারা বম জাতিসত্তার লোকজনকে হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে এবং নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন হচ্ছে বম জনগোষ্ঠীর লোকেরা। কিন্তু আমরা যে আপনি যে বললেন যে কেএনএফ পরিচয় দিয়ে যে ত্রিপুরা জাতিসত্তার বেশ কয়েকজনকে আমরা হচ্ছে গ্রেপ্তারের তথ্য আমরা পেয়েছি বিভিন্ন মিডিয়ার মারফত। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই যে শুধু বম জনগোষ্ঠীর লোকজনকে নয়, বম জনগোষ্ঠীর বাদেও ত্রিপুরাদেরও হচ্ছে এই কেএনএফ সাজিয়ে হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? মূলত হচ্ছে প্রশাসন, আমি যেটাকে বলবো সেটা হচ্ছে পুরো এই যে ব্যাংক ডাকাতির ঘটনার পরে প্রশাসনের যে যৌথ অভিযান, সেটা এক ধরনের কিন্তু এলাকার মধ্যে এক ধরনের কিন্তু জনমনে কিন্তু ভীত সন্ত্রস্ত করে রেখেছে। তো সেটা ত্রিপুরা জনগোষ্ঠীর উপর হচ্ছে ধরার পেছনে কিন্তু প্রশাসনের মধ্যে, তাদের মধ্যে কিন্তু এক ধরনের বা তাদের ভিতরে, প্রশাসনের ভিতরে এক ধরনের কিন্তু তাদের মধ্যে দূরত্ব কাজ করছিল। এমনও দেখা গেছে আছে, ধরেন র্যাবের পক্ষ থেকে এক ধরনের কৃতিত্ব নিতে চাচ্ছিল, আর সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এক ধরনের কৃতিত্ব নিতে চাচ্ছিল। করতে গিয়ে এক ধরনের কিন্তু তাদের মধ্যে সেটা আমরা যে ত্রুটি, আমরা আমাদের পক্ষ থেকে সেটা হচ্ছে ত্রুটি আমাদেরকে পরিলক্ষিত হয় বন্ধুগণ। তো যেটা মনে করি এখানে সেটা করাটা হচ্ছে তাদের কাজটা হচ্ছে সেটা না। আপনারা খেয়াল করেছেন গত 3 দিন আগে এই লাইরুম্পি পাড়ায় আমরা যেটা স্থানীয়দের মাধ্যমে যেটা তথ্য জানতে পেরেছি, গ্রেনেড হামলা করে 19 বছর বয়সে একজন বোম কিশোরীকে কিন্তু আঘাত করা হয়েছিল। এরপরে থানাপাড়া থেকে 6 জন ত্রিপুরা জাতিসত্তার লেবারকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছিল। পরে আমরা জানতে পারলাম সেটা হচ্ছে তাদেরকে কিন্তু সেখানে ছেড়ে দেওয়া হয়েছিল। প্রশাসন এক ধরনের কিন্তু যৌথ বাহিনী এক ধরনের কিন্তু বেপরোয়া হয়ে উঠেছে। এখন যে কোনো প্রকারে হোক
মানে এক ধরনের কিন্তু তাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে হাজির করতে চাই। এখন স্পষ্টতা হচ্ছে তাদের যে এটা স্পষ্টতা হচ্ছে তাদের দাদা আমি তাদের আমি আবার ব্যর্থতা। আমি আপনার কাছে আবারও আসবো। আমি দেখছি বেশ কয়েকজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এখানে রেংহাই মোরো নামে এক দাদা যুক্ত হয়েছেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন দাদা? জি জি, আমি শুনতে পাচ্ছি। দাদা আপনি যদি একটু আমার আপনার কথা শোনা পরিচয় যাচ্ছে দিতেন। কিনা? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, বলেন। আমি রেংহাইম রো, থানচি আর কি, থানচি উপজেলা থেকে। পাচ্ছি আমরা তো দেখলাম বিভিন্ন মিডিয়ার মারফত আমরা জানতে পাচ্ছি যে বান্দরবানের যে ব্যাংক ডাকাতির পর যারা বম সহ অন্যান্যরা যারা রয়েছেন তাদেরকে যারা দূর থেকে বাজার করতে আসেন বাজারে। আমরা তো জানি পার্বত্য চট্টগ্রামে অধিকাংশ সাপ্তাহিক বাজার, প্রতি সপ্তাহে বাজারগুলো বসে এবং অনেক অনেক জনকে আমরা অভিযোগ করতে আমরা দেখেছি যে তারা 5 কেজির অধিক শাল সেখানে বহন করতে পারছেন না। ফলে দুর্গম এলাকা থেকে যে বাজার করতে আসেন তার পক্ষে খুবই এটা কষ্টের বিষয় যে বারবার বাজারে এসে 5 কেজি চাউল নিয়ে যাওয়া। এবং আপনি তো আপনি যেহেতু বান্দরবান থেকে বলছেন, আপনি যদি একটু বলতেন এই বিষয়টা, যে 5 কেজি চাউলের অধিক বহন করতে দিচ্ছে না প্রশাসন। ধন্যবাদ আমাকে লাইভে যুক্ত করার জন্য। তো আমি আমার তরফ থেকে কিছু মতামত ব্যক্ত করব। সেটা আসলে যেদিন আমাদের থানচি উপজেলার ব্যাংক ডাকাতির সময় আমি ঘটনাস্থলে ছিলাম এবং আমি আমার নিজের অফিসে ছিলাম বলা যায়, যেহেতু কৃষি অফিসের সাথে আমাদের অফিসটা খুব কাছাকাছি। সেদিন গত 3 তারিখ ওরা এসে ডাকাতি করে নিয়ে যায় গাড়িতে করে। তারা 2 গাড়ি আসছিল প্রথমত, ফেরার পথে 3 গাড়ি। তো এরপর প্রশাসন বহু চাপ দিচ্ছে, অভিযানের নামে বিভিন্ন ভাবে তারা টহল দিচ্ছে। থানচি উপজেলা পুরা ঘিরে তারা কাট দেওয়া হচ্ছে আর কি। তো এর কয়েকদিন পর থেকে পুরা থানচি কি কাট, সেটা যে খাদের কথা বললেন, এটা কিসের কাট? না না, কাট বলতে আপনারা মানে ওই যে নিরাপত্তা দিচ্ছে আর কি, সেটা বলতে যাচ্ছিলাম। কাট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তারা নিরাপত্তা দিচ্ছে, ভালো কথা। আমার কথা আপনারা সাধারণ জনগণকে নিরাপত্তা দিচ্ছেন, ভালো কথা। তো আমার কথা এই যে বিশেষ করে খাদ্য বস্ত্র বিষয়টা নিয়ে যারা বাজার করতে আসে তাদেরকে 5 কেজির অধিক চাল কিনতে দিচ্ছে না, এটা অত্যন্ত নিন্দনীয়। যারা খেটে খাওয়ার লোক, যারা বিশেষ করে যাদের পরিবারে জনসংখ্যা বেশি, তারাই তো 5 কেজির কোনো কিছু হবে না যে আজকে 5 কেজি কিনে নিয়ে যাচ্ছেন, কালকে তো আবার বাজারে আসতে হবে। সেই ক্ষেত্রে বারবার যারা দুর্গম এলাকা থেকে তারা তো বারবার বাজারে আসা সম্ভব না। তো এই যে এখন অনেকে যারা বস্তায় চাল কিনে নিয়ে যাচ্ছে তাদেরকে নিষেধ করা হচ্ছে 5 কেজির অধিক চাল নিয়ে যাবে না, বস্তা নিয়ে যাবে না। দূর দূরান্ত থেকে যারা বাজার করতে আসে, বাজার দিনে সাপ্তাহিক বাজারে, তাদের গাড়ি আটকিয়ে তাদের থেকে জিজ্ঞেস করা হচ্ছে কোত্থেকে আছে। এর আগেও কয় তারিখে যেন আমাদের মুরু জনগোষ্ঠী বুলুমপাড়া থেকে আমাদের মুরু জনগোষ্ঠী 4 জনকে ধরে নিয়ে যায় বিনা দোষে। পরে সবার সাথে কথা বলে শেষ পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা মূলত এসেছিল বাজার করার জন্য। তো অনেকে আইডি কার্ড না থাকায় তাদেরকে আটক করা হয়। হ্যাঁ হ্যাঁ, আপনাকে একটু থামিয়ে বলতে চাই, আপনি যেহেতু যেদিন ব্যাংক ডাকাতির ঘটনা ঘটলো ওদিন তো আপনি যেহেতু বলছেন ওই ঘটনাস্থলেই আপনি ছিলেন। এখন আমি যতটুকু জানি সেটা যে জায়গায় ব্যাংক ডাকাতির ঘটনা ঘটলো এর তো আশেপাশে সেনাবাহিনীর ক্যাম্প এবং পুলিশ ফাঁড়ি বোধহয় রয়েছে অবশ্যই কয়েকশো গজের মধ্যে। এবং যারা আপনি বলছেন যারা ব্যাংক ডাকাতির সঙ্গে সম্পৃক্ত, তারা একেবারে গাড়িতে করে এসেছেন এবং গাড়িতে করে আবার চলে গেছেন। তো ওদিন যেদিন ব্যাংক ডাকাতির ঘটনা ঘটলো, তাৎক্ষণিকভাবে প্রশাসন থেকে ওইরকম কি কোনো তৎপরতা দেখা গেছে যে কিনা তারা এই ব্যাংক ডাকাতিটা তারা ইয়া করতে চায়, প্রতিরোধ করতে চায় এরকম?
মানে প্রশাসনের তৎপরতা কেমন ছিল ওই দিন একটু যদি বলতেন। কেএনএফ যারা ডাকাতি করতে আসছিল তারা চলে যাওয়ার পর পর প্রশাসন, পুলিশ, বিজিবি সবাই উপস্থিত হয়েছে ব্যাংক পাশে। তবে পুরো 10 মিনিট লুটপাটের সময় আশেপাশে কোনো প্রশাসন ছিল না, তাদের কোনো দেখা মিলেনি আর কি। তো পুরা ফ্রিলি তারা 10 মিনিট, পুরো 10 মিনিট টাইম নিয়ে তারা লুটপাটটা করে। পাশাপাশি সোনালী ব্যাংকে কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না, তবে সোনালী ব্যাংকে ইতিমধ্যে কিভাবে ডাকাত হয়েছে সেটা আপনারা সিসিটিভি ফুটেজ দেখেছেন। তবে আমাদের কৃষি ব্যাংকের ভিতর যে গুলো হয়েছে, হয়তো ওখানে সিসি ক্যামেরা না থাকায় কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারে নাই আর কি। তো সেদিন তারা এসে আমাদের সবাইকে ম্যানেজার রুমে জিম্মি করে রাখে এবং সবার মোবাইল ফোন এক জায়গায় জমা রাখতে বলে। তো আমরা তাদের কথা মতো মোবাইল টোবাইল সব কিছু জমা দিই। পরে তারা কিছু টাকা পয়সা লুট করে আমাদের জনকংস গ্রাহক যারা আছেন সবার মোবাইল নিয়ে তারা মানে চলে যায় আর কি, নিমিষে হ্যাঁ, চলে যায়। তারা চলে যাওয়ার 2-1 মিনিট পর পর বিসিবি এবং পুলিশ হাজির হয়। আচ্ছা, এবং আমরা দেখলাম হচ্ছে যারা ব্যাংক ডাকাতির সাথে সম্পৃক্ত তারা একেবারে একজন ব্যাংকের সিনিয়র কর্মকর্তাকে হচ্ছে তারা অপহরণ করে নিয়ে যান, এবং এর কিছুদিন পরে আমরা দেখলাম ওনাকে হচ্ছে একটা হচ্ছে খুবই অদ্ভুত রহস্যজনক ভাবে হচ্ছে ওনাকে উদ্ধারের নাটক দেখানো হয়। আসলে এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা? এই যে অনেকে হচ্ছে নানাভাবে বলা বলি করছে হচ্ছে এটা যারা হচ্ছে আসলে রোমা ব্যাংকের ঘটনার বিষয়ে আসলে বিস্তারিত আমি জানি না, তবে আমাদের থানচি উপজেলার ব্যাংকে ডাকাতির সম্পর্কে আমি যতটুকু ধারণা পাই, মানে আমি যতটুকু জেনেছি, দেখেছি, মুখোমুখি হয়েছি ডাকাতিদের সাথে, আমি যে দেখেছি হিসেবে আপনার সাথে আপনাদেরকে উত্থাপন করলাম আর কি। তবে ব্যাংকের ম্যানেজার অপহরণের বিষয়ে আসলে আমার কোনো সঠিক তথ্য জানেনি। এটা আসলে নাটক নাকি সত্যি সত্যি তারা অপহরণ করেছে সেটাও আমি নিশ্চিত নয়। আপনি যদি একটা আপনার পরিচয় দেন, আপনি কোথায় থেকে বলছেন সেটা? আমি আতসী মারমা, খাগড়াছড়ি মানিকছড়ি থানা শাখার থেকে বলছি। আজকের এই মুক্ত আলোচনায় বর্তমান এই বান্দরবান পরিস্থিতি এবং আমাদের লড়াই, এই আলোচনায় যারা আমাদের এই ভিডিওটি এই লাইভের সরাসরি দেখছেন এবং যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। আসলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বান্দরবানের যে হচ্ছে কেএনএফ বিরোধী অভিযান, এবং এর প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যারা বিভিন্ন জাতিসত্তা সমূহ যারা রয়েছেন তাদের মধ্যে একটা আন্তর্জাতিগত সংঘাত হচ্ছে লাগিয়ে দেওয়ার জন্য হচ্ছে নানাভাবে হচ্ছে চেষ্টা করা হচ্ছে। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? এই যে কারণ আমরা দেখছি যে হচ্ছে নাথান বোমের নাম বারবার হচ্ছে মিডিয়ায় আসছে এবং সেখানে বলা হচ্ছে নাথান বোম বা চাকমাদের বিদ্বেষী হওয়ার কারণে এ হয়েছে। এই যে একটা আন্তর্জাতিগত সংঘাত বাড়িয়ে দেওয়ার যে হচ্ছে প্রচেষ্টা নানাভাবে হচ্ছে করা হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন আসলে তুজির বলতে? এটা যদি বলতে হয়, আমি গতবারে 21 তারিখের আমি ঢাকায় যখন যাই, 22 এবং 23 তারিখে আমি ঢাকায় ছিলাম, সেখানে সর্বত্র বাঙালিদের সাথে আমার যোগাযোগ হয় এবং এরাই সেই আলোচনায় সময়ের বলতেন এই যে বম জাতিসত্তার উপরে যারা এই যৌথ বাহিনী যেটা ষড়যন্ত্র চালাচ্ছেন, তো সেখানে প্রত্যেকটা বাঙালিরা বলতেন এটা শুধু যারা ব্যাংক ডাকাতি করেছেন এটা কোকিচিন ন্যাশনালের মাধ্যমে এটা হতে পারে না। যদি বা ব্যাংক ডাকাতি হয় তখন সেখানে স্থানীয় প্রশাসন এবং যৌথ বাহিনী থাকার সত্ত্বে কিভাবে ব্যাংক ডাকাতি হতে পারে এটা প্রতিবাদ করতেন বাঙালিরাই। তো সেখানে আমি ওদেরকে একটা প্রশ্ন করতেন, যদি বা আপনি আপনার ঘরে এসে আমি একটা ষড়যন্ত্র বা এফেক্ট করার চেষ্টা করেন, তখন আপনারা তো যে কোনো সময় আপনারা সেটা সতর্ক হবেন। তো সতর্ক হওয়ার সাথে সাথে তো
খুনি বা অপরের দিকে অবশ্যই ধরার ছোঁয়া চেষ্টা করতেন, সেটা অবশ্যই মানে পারতেন। আপনি কি বলতে তো চাচ্ছেন যে ব্যাংক ডাকাতির সঙ্গে হচ্ছে আহ, হ্যাঁ, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার হচ্ছে যোগসাজশ না, থাকতে পারে, এটা বলতে চাচ্ছেন কিনা আপনি? হ্যাঁ, আমি এবং যেটা বলতে কেএনএম এর চাচ্ছি পক্ষে, এটা, হ্যাঁ, হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি এটা, যেহেতু সেখানকার বাঙালিরা যেটা সমত প্রকাশ করতেন, আমি সেটা, হ্যাঁ, সেটা আমি জানাচ্ছি সবাইকে। তো এরা মূলত বলতেছেন এটা কোনো মতেই কেএনএফ এর ষড়যন্ত্র হতে পারে না। তো ওদেরকে লেলিয়ে, আচ্ছা, হ্যাঁ, মানে মানে মাঝখানে যে যারা সুবিধাপাতীদেরকে লেলিয়ে হচ্ছে এটা করা যাবে, এটা এটা ওনারা বলতেন। তো যদি বা আচ্ছা, ধন্যবাদ কে- দাদা। যদি- হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, যদি বা আমি এরা আপনার করতেন। বক্তব্য ক্লিয়ার, হ্যাঁ, 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 আমি আপনার বক্তব্য ক্লিয়ার। এখানে হচ্ছে আমি বেশ কয়েকজনকে আবার দেখতে পাচ্ছি। এখানে বুড়াই উষাতন দাদাকে বুড়াই আমি দেখতে উনি বুড়াই আবার আসছেন। একটু দিন আমাকে সময় দেন। হ্যাঁ, 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 উষাতন, হ্যাঁ দাদা, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি এখন। হ্যালো। উষাতন, জি, হ্যাঁ, হ্যাঁ, জি, জি দাদা, আমার কথা হ্যাঁ, শুনতে হ্যাঁ, জি পাচ্ছেন? বলেন, আপনি যদি আপনার জি, পরিচয়টা একটু দেন। হ্যাঁ, জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি আহ, বলেন, আপনার পরিচয়টা একটু জি দেন। এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আজকে মিটিং এ যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আহ, আমরা যদি বান্দরবনের সেই ব্যাংক ডাকাতি কিংবা কেএনএফ কিংবা বান্দরবনে বর্তমানে যা হচ্ছে গণহারে আপনার গ্রেপ্তার, পরিচয়টা যদি একটু দেন দাদা, আপনার জি পরিচয়টা যদি আমি একটু দেন। আমার নাম উষাতন চাকমা, ইউপি চেয়ারম্যান, 2 নং জি, জি, ফরিদপুর জি। ইউপি, কালাখলী থেকে বলছি। তো এখানে আচ্ছা, জি মূলত বলেন। আহ, আমরা যে বিষয়ে আমরা আলোচনায় আমরা যারা আছি মূলত আমরা ওই যে হিল ট্যাক্সের প্রেক্ষাপট অনুযায়ী যদি আমি যদি বলি যে এখানে বিশেষ করে হিল ট্যাক্সে আপনার 1 কিলো পর পর যে নিরাপত্তার নামে যে সেনা ছাউনি, তার পাশাপাশি বিজিবি, আর্মি, পুলিশ, র্যাব থাকা সত্ত্বেও যে থানচি রুমাই যে আপনার ব্যাংক ডাকাতি, এটা আসলে খুবই ইয়ের বিষয় যে প্রশ্নের বিষয়। কারণ এত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকেও যে ব্যাংক ডাকাতি, এটা আসলে মানে একটা যারা সাধারণ পাবলিক, যারা আমরা এই গ্রাউন্ড লেভেলে কাজ করছি, আমরা এই বিষয়ে যথেষ্ট ভাবাই আর কি। এই যে আমরা যদি বলি কেএনএফ এর উত্থান বা কেএনএফ এর যে কার্যক্রম, এটা কিন্তু আমরা ইতিপূর্বে আমরা দেখেছি যে তারা এই সরকারের সাথে বা যারা যৌথ বাহিনী ছিলেন তাদের সাথে যে একটা লিয়াজোগ, এর পরপরই যখন তাদের উপরে যখন আপনার এই যে জঙ্গি নামে, জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার নামে যখন আপনার বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্ন পত্রিকায় যখন আলোচনায় চলে আসে, তখন থেকে এই যে কেএনএফ এর বিরুদ্ধে আপনার আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা এলিট ফোর্স আছেন তাদের উপরে অভিযান শুরু হয়। তো অভিযানের নামে যে কাজগুলো করা হচ্ছে, যে শত শত আহ, নিরীহ পাবলিক, বিশেষ করে বম জনগোষ্ঠী যাদেরকে অন্যায়ভাবে অহেতুকভাবে গ্রেপ্তার করা হচ্ছে, এটা আসলে আমরা আপামর সাধারণ পাবলিক যারা আছি, আমরা হিলটেক্সে বলেন বা সমতলে বলেন যারা সমতলবাসী বলেন, যারা পার্বত্যবাসী বলেন, পাহাড়ি বাঙালি, সবাই কিন্তু উদ্বিগ্নের মধ্যে আমরা আছি। এখানে আপনার বিশেষ করে সেই আমি যদি বলি আপনার সেই 80 সালের আগে যখন আপনার এই যে শান্তি বাহিনীরা যখন আপনার হিলটেক্সে এই যে হিলটেক্সে এই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যখন সংঘাত শুরু হয়, তখন যে পরিস্থিতি ছিল যে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন আর কি, তাদেরকে আপনার বাজার থেকে এই যে খাবার দাবার বিভিন্ন পণ্য সামগ্রী কেনার জন্য যে একটা মানে পরিস্থিতি, টোকেন
বা যেভাবে তাদেরকে মানে ইয়ে করা হচ্ছে, মানে ওই সময় যে পরিবেশটা ছিল আর কি, এই বর্তমানে সেই পরিবেশটা তাদের মধ্যে তাদেরকে করা হচ্ছে। এখন এটা আসলে আমাদের জানা উচিত যে যারা সমতলবাসী আছেন, যারা আমরা পার্বত্য অঞ্চলে যারা বসবাস করছি, যারা সচেতন নাগরিক আছেন, যারা আমাদের এই দেশের বিষয়, দেশের এবং দেশের সাধারণ পাবলিকের যারা ভালো চিন্তা করেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। কারণ এই এগিয়ে আসাটা যদি না হয়, বা এভাবে যদি আমরা যদি এগিয়ে না আসি, বা সমতলবাসীরা যদি আমাদের পাশে যদি না দাঁড়ায়, এই যে অন্যায়ভাবে যাদেরকে দরফাকর করা হচ্ছে, এটা অব্যাহত থেকে যাবে। আর আমি এই যে এই মিডিয়ায় যে আমার কথা হচ্ছে, আমাদের কথাগুলো যারা শুনতে পাচ্ছেন, যারা সমতলবাসী আছেন, বা যারা শুনতে পাচ্ছেন, আমার একটা অনুরোধ থাকবে, এই যে বম জনগোষ্ঠীর উপরে যে অন্যায়ভাবে যে গ্রেপ্তার নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতন এবং অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে, এর বিরুদ্ধে আমাদেরকে সবাই সোচ্চার হতে হবে, এবং সবাই আমাদের প্রতিবাদের ভিত্তিতে আমাদেরকে জবাব দিতে হবে যে আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। যারা প্রকৃত অপরাধী তাদেরকে তারা ধরে তার আইনের আওতায় নিয়ে আসুক, আইনের আওতায় নিয়ে আসুক, এবং যারা নিরপরাধ, যারা এই যে নির্বিচারে যে বয়োবৃদ্ধ হতে শুরু করে আপনার গর্ভবতী মহিলা, কয়েকদিন আগে আমি দেখলাম যে কেএনএফ সাজিয়ে যে ব্যক্তিকে, কলেজ ছাত্রকে, এবং মিডিয়ায় দেখলাম সে বাক প্রতিবন্ধীও, তাকে গুলি করে মেরে, পাখির মতো গুলি করে মেরে, তাকে কেএনএফ সাজিয়ে, তাকে কেএনএফের আখ্যা দিয়ে তাকে সাজিয়ে দেওয়া হয়। এই যে এই ইয়াগুলা আসলে আমাদের সবার জানা থাকা দরকার। যারা সমতলবাসী আছেন তাদেরও জানা থাকা দরকার যে আমরা কোন নিপীড়নের মধ্যে আমরা যারা পার্বত্যবাসী আর কি আছি পার্বত্যবাসী যারা তারা। আপনাকে নিয়ে বলতে চাই, আমরা তো জানি যে হচ্ছে ব্যাংক ডাকাতির ঘটনা শুধু তো হচ্ছে পার্বত্য চট্টগ্রামে ঘটেছে এমন না। ব্যাংক ডাকাতির ঘটনা আমরা হচ্ছে সমতলেও করতে আমরা হচ্ছে শুনেছি, কিন্তু এখন একটা ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে একটা জনগোষ্ঠীকে একেবারে টার্গেট করা, এটা আপনি আসলে কিভাবে দেখেন বিষয়টা একজন জনপ্রতিনিধি? জি, আমি এটা আসলে আমি বলবো এটা, জি এটা বলবো আসলে তাহলে তার জন্য কি আসলে কম জনগোষ্ঠীকে দায়ী করা যায় কিনা? না, এটা কোনোভাবে দায়ী করা যায় না। আমরা এই যে এটার মধ্যে আমরা বুঝতে পারছি আসলে আমাদের এটার আবাসটা দিচ্ছে হলো আমাদের জন্য অশনি সংকেত। আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে আপনার এই যে জঙ্গির আস্তানায় জঙ্গিদেরকে গ্রেপ্তার করতে গিয়ে আস্তানায় আশেপাশে যে জনবসতি আছে তাদেরকে কিন্তু আপনার এই যে তাদেরকে কিন্তু আমরা কোনো জায়গায় দেখি নাই যে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, বা তাদের খাবার দাবার বা অন্যান্য জিনিসপত্র বাজার থেকে কিনে নিয়ে আসতে বাধা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র এই যে হিলটেক্স এর ক্ষেত্রে ব্যতিক্রম, যে আমরা বাবুদন চাকমা। হ্যাঁ, নমস্কার দাদু। হ্যাঁ, অনেক চেষ্টা করার পরে কিন্তু আচ্ছা, হ্যাঁ জি শুনতে পারছি আমি। আসলে সাজেকের এলাকায় নেটওয়ার্কের অনেক সমস্যা, যার কারণে অনেক চেষ্টা করার পরে হতে পারলাম। আপনি যুক্ত হয়েছেন কি তাহলে সাজেক থেকে? জি আমি সাজেক থেকে যুক্ত হয়েছি। আপনাদের আসলে দুই একদিন আগে যে আপনারা এই আজকের মুক্ত আলোচনার বিষয়টা যেটা আপনারা অবগতি করছেন, এটা নিয়ে আসলে অত্যন্ত একটা ভালো একটা সুখবর বলে মনে করছি আমি। তাহলে যেমনটা একসাথে আমরা বিভিন্ন জায়গা থেকে বসে আমরা সুখ দুঃখের কথা আলোচনা করতে পারছি, এটি নিয়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে আমি কিছুদিন আগে আমাদের পার্বত্য চট্টগ্রামের মধ্যে ঘটে যাওয়ার যে বিষয়টা, এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু বিভিন্নভাবে একটা হইচই ধরনের একটা বিষয় লেগে রয়েছে। এটি নিয়ে কিন্তু সরকার পক্ষ বলছে এক ধরনের,
কিন্তু আমরা সুতরাং যারা সুশীল সমাজে এই যারা বাস করছি, আমরা বিভিন্ন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তার মধ্যে আমরা যারা বাস করছি, তাদের মধ্যে কিন্তু আমরা সুতরাং দেখতে পাচ্ছি কিন্তু বিষয়টা কিন্তু আসলে এর ভিতরে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে। তো এই নিয়ে কিন্তু এই মুক্ত আলোচনার মধ্যে যুক্ত হতে পেরে কিন্তু আমি আসলে অত্যন্ত এই এই গর্বিত মনে করছি। তো যাই হোক, এই বিষয়ে আসলে আমি এই যেটা বলতে চাচ্ছি সাজেকবাসী পক্ষ থেকে, আসলে কিছুদিন আগে এই বান্দরবানের ঘটনা তো আসলে অনেকদিন যাবত মানে এই খারাপ একটা পরিস্থিতির চলতেছে। তার মধ্যে অন্যতম একটা রূপ দেখা গেল কিছুদিন আগে, এই যেটা একজন গর্ভবতী মহিলাকে এবং 2 বছরের বাচ্চা সহ তাকে যে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করা হলো। এটা কি আসলে কোন রকম এই দেশের আইনের সংবিধানের মধ্যে কোথাও আছে কিনা, আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব হতবাক হয়েছি আসলে আসলে এই বিষয়টা নিয়ে। তো যে কারণে আমি যেটা বলতে চাচ্ছি, আহ একজন গর্ভবতী নারী তিনি কিভাবে ওই ব্যাংক ডাকাতির দলের সাথে একজন সদস্য হিসেবে সংযুক্ত থাকতে পারে, এবং সেই এই পার্বত্য চট্টগ্রামের মধ্যে আসলে বান্দরবান এলাকাটা কিন্তু থানচি, রুমা এইসব এলাকাতে কিন্তু আমি অনেক সময় ঘুরছি বা জানি এর বিষয়ে। আসলে এই পাহাড় আর পাহাড়, এর মধ্যে যে একজন গর্ভবতী মহিলা, একজন গর্ভবতী নারী, তিনি যে ডাকাতের সর্দারের সাথে ব্যাংক ডাকাতির সদস্য হিসেবে যে জড়িত থাকতে পারে, এটা কিন্তু কোন রকম মানানসই বিষয় নয়। এই ক্ষেত্রে কিন্তু আমার আসলে খুব একটা দুঃখজনক বলে মনে হচ্ছে আমার এই নিয়ে আসলে আলোচনা করার বিষয় আমি এটা। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ দাদা, আপনার আপনার মতামত যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। আমি এখানে দেখতে পাচ্ছি শামিন ত্রিপুরা নামে জি একজন যুক্ত হয়েছেন। আমি শামিন ত্রিপুরার কাছে যেতে চাই। আপনি কি জি জি আমাকে শুনতে পাচ্ছেন? শামিন ত্রিপুরা, হ্যাঁ। হ্যাঁ জি, সঞ্চালক মহোদয়কে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি যদি একটু আপনার পরিচয় দেন, হ্যাঁ, আপনি কোথায় থেকে আমি আমি বলছেন এবং হ্যাঁ। আমি জি আমি স্বামীন ত্রিপুরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তো হ্যাঁ জি এই বান্দরবানে যে যে পরিস্থিতিটা শুরু হয়েছে, শুরু থেকে যদি বলি, যে এপ্রিল মাসের 1-2 তারিখে যে ব্যাংক ব্যাংক ডাকাতের মতো যে পরিস্থিতিটা সৃষ্টি হলো, তারপরে দেখা যায় আমাদের সমসাময়িক ওটার কিছুদিন পরে হচ্ছে আমাদের কি বলে, আমাদের পাহাড়ের জাতিসত্তা গুলার হচ্ছে প্রধান উৎসব বৈশাখী বলেন আপনারা, হ্যাঁ, উৎসব। তখন সে সময়কার যে এই পরিস্থিতিকে কেন্দ্র করে যে ওইখানকার যে পরিস্থিতি সৃষ্টি হয়, আসলে তা হচ্ছে ন্যাক্কারজনক। যেভাবে হচ্ছে আমাদের মা বোনকে হচ্ছে যেভাবে দরপাকড় করে একজন নাবালক হতে শুরু করে, যে একজন নাবালক হতে শুরু করে, একটা গর্ভবতী মহিলা হতে শুরু করে, শিক্ষার্থী আপনি যেহেতু হচ্ছে শিক্ষার্থী আপনাকে একটু থামাতে চাই। হ্যাঁ, আপনি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আমরা জানি যে হচ্ছে এই বৈশাখীকে কেন্দ্র করে, বিজু সংগ্রাই বৈশাখকে কেন্দ্র করে আমরা সমতল থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা হচ্ছে গ্রামে গিয়েছেন ওই যে উৎসবে হচ্ছে যোগ দেওয়ার জন্য। এবং আমরা জানতে পেরেছি খেহেনেপ সন্দেহে হচ্ছে অনেক ছাত্রছাত্রীদেরকে হচ্ছে এখনো জেলে অন্তরীণ করে রাখা হয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এই যে একজন হ্যাঁ, হ্যাঁ, ছাত্র ওই প্রসঙ্গে তাকে যদি হচ্ছে যাই, হ্যাঁ হ্যাঁ, ওই প্রসঙ্গে যদি যাই, ওই যেভাবে হচ্ছে দরপাকড় করা হচ্ছে, তো আমার সহপাঠী বন্ধুরা হচ্ছে অনেকে হচ্ছে বান্দরবন থেকে, যারা হচ্ছে বান্দরবনের দিকে যাচ্ছিল, এবং কি বা ওখান থেকে যারা ছিল তাদের সাথে কথা বলে এটা জানতে পারে যে আমার সহপাঠীরা যারা হচ্ছে বান্দরবনমুখী ছিল, ওখানকে যাওয়ার পথে হচ্ছে এই সব বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। বাসে যখন হচ্ছে রাজশাহী, আমি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাজশাহী আমার বন্ধুরাও হচ্ছে রাজশাহী থেকে যখন হচ্ছে বান্দরবনের দিকে যাচ্ছিল, তখন তাদের হচ্ছে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট মূলক যে কর্মকাণ্ড গুলো হয়, তারা আসলে একজন একজন শিক্ষার্থী হিসেবে, একজন নাগরিক হিসেবে আমাদের পক্ষে কাম্য নয়। যেভাবে হচ্ছে ওদের চোখে যদি বলি, ওদেরকে হচ্ছে আমার এক 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 সে বম জাতিগোষ্ঠীর এক বম না, পাংখুয়া, তার মা হচ্ছে বম।
তার মা বম হওয়ায় তাকে হচ্ছে যেভাবে সন্ত্রাসীর নজরে হচ্ছে তার দিকে তাকানো হচ্ছিল, যে বাসে হচ্ছে যখন হচ্ছে তার আইডি কার্ড দেখাতে বলা হয়, সে হচ্ছে এ এ যখন হচ্ছে তার আইডি কার্ড দেখায়, তাকে হচ্ছে ওইভাবে বিভিন্ন হচ্ছে এ এ নি- নিকৃষ্ট করে তাকে হচ্ছে সন্ত্রাসী বানিয়ে হচ্ছে ওইরকম কথাবার্তা বলা হচ্ছিল। কিন্তু তার তার তাকে সে ওখান থেকে পার পেয়ে যায় এই কারণে যে তার বাবা হচ্ছে পাংখুয়া হয়, এবং পাংখুয়া হয় তাকে হচ্ছে কোনো রকম মানে ভাগ্যবশত হচ্ছে ওইখান থেকে আসতে পারে বলে মনে করি। এবং ওখানে যে পরিস্থিতির সৃষ্টি হলো, যে তো যার কারণে হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী এবং ওখানকার জনগণ যেভাবে সাধারণ আপামর জনতা যেভাবে হচ্ছে হ্যারাসমেন্ট মূলক যে পরিস্থিতির মধ্যে যাচ্ছে, তা আসলে একজন শিক্ষার্থী হিসেবে এবং একজন সচেতন নাগরিক হিসেবে আমি বলতে চাই, ওইখানকার যে গণতান্ত্রিক পরিবেশের যে লঙ্ঘন হচ্ছে তা অচির এ অ আ চ আসুক, এবং কি ওইখানকার অচিরে যে যে কর্মকান্ডগুলা যে পরিস্থিতির সৃষ্টি হইছে তা অবসান ঘটুক। এটা এটার অপসারণ হোক, এই আশা কাম্য করি আমি। হ্যাঁ, আমরা অবশ্যই চাই ব্যাংক ডাকাতির সাথে যারা সম্পৃক্ত তারা হ্যাঁ, তাদেরকে হচ্ছে গ্রেপ্তার পূর্বক আমরা সেটা অবশ্যই চাই তাদেরকে গ্রেপ্তার করা হোক। কিন্তু এই যে এই যে ব্যাংক ডাকাতির সাথে সম্পৃক্তের সন্দেহে এই শিশু থেকে শুরু করে গর্ভবতী মহিলা এবং ছাত্রছাত্রী সাধারণ জনগণকে হচ্ছে যেভাবে হয়রানি করা হচ্ছে, আমরা সেটা নিশ্চয়ই একেবারে আমরা বিরোধিতা করি। আমাদের সঙ্গে লাইভে আরো যুক্ত হয়েছেন অনেকে, আমি একটু সময় দিবেন। এখানে জিকো ত্রিপুরা নামে একজন যুক্ত হয়েছেন, আমি ওনার কাছে হচ্ছে যেতে চাই। জিকো ত্রিপুরা, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, জি শুনতে পাচ্ছি। আমি তো অনেকক্ষণ ধরে মনে হয় আমাকে লাইন দেবে এইরকম একটা ভাবছিলাম, কিন্তু যাই হোক, ধন্যবাদ এই উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে। আচ্ছা, আপনি যদি আপনার পরিচয়টা দেন একটু সবার। হ্যাঁ, আমাদের দর্শকদের যদি আপনি একটা পরিচয়টা দেন। আমি জিকো ত্রিপুরা গণতান্ত্রিক ফোরামের কেন্দ্রীয় কমিটি সভাপতি। যাই হোক, আপনাকে এই মুক্ত আলোচনা বিষয় নিয়ে যে আপনি উদ্যোগ নিয়েছেন, আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। বিষয়টা হচ্ছে, এটা দীর্ঘদিনের দেখলাম বান্দরবনের যে ব্যাংক ডাকাতি বিষয়, এগুলো অনেকে লালসাং বম নামে একজনের সাথে আমার সংযুক্ত হয়েছেন। উনি আমাকে ওনার কাছ থেকে আমি বিস্তারিত জানার চেষ্টা করেছি, এবং উনি বলেছেন সেখানে যে কুকি চীন বা তাদের যে দোষারোপ করা হয়েছে ব্যাংক ডাকাতি নামে, তাদের তো ওনার কথাবার্তায় বুঝলাম ওইখানে তাদের এনএফ এর কোনো সংশ্লিষ্ট নেই। ওনারা বলেছেন সরকারি সাথে যারা লিজুক করে পার্বত্য চট্টগ্রামে, সরকার লিজুক যারা করে, এই যে সংস্কার মুখোশ দেশ, তাদেরকে কিছু সংখ্যক নিয়ে ওইখানকার স্থানীয় কিছু তাদের অনুসারী লোকদেরকে দিয়ে তারা সেখানে ব্যাংক ডাকাতি নামে একটা নাটক করছে। এইরকম মনে হয় কি ওনার কথার মাধ্যমে শুনলাম, লালসাং বম ওনার মাধ্যমে শুনলাম। নাথান বমের সম্ভবত আত্মীয় হতে পারে, তাই এভাবেই শুনলাম। এখানে যারা ব্যাংক ডাকাতি নামে পার্বত্য চট্টগ্রামে যেভাবে সেনাবাহিনী, যে ফেসিবাদ সরকার যেভাবে কাহিনী করছে, এটা নাটকীয় হার মানায় বলতে চাই আর কি। আমি বলতে চাই ওইখানকার যারা ত্রিপুরা জাতিসত্ত্বকেও 8 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু পরবর্তী নানার কারণে তাদেরকে সেনাবাহিনীরা ছেড়ে দিতে বাধ্য হয়। এবং সেখানে শুনলাম সেনাবাহিনী আর র্যাবও তাদের কথাবার্তায় অমিল রয়েছে। এটাই আমি যেভাবে শুনছি আর কি। এখন আমি বলতে চাই সেখানকার নিরহ যে বম জনগোষ্ঠী, একজন গর্ভবতী মহিলা বা একজন 5 বছরের বাচ্চা বা যারা ছাত্র, এরা তো ওইখানে ব্যাংক ডাকাতির সাথে তাদের কোনো সংশ্লিষ্ট নাই। তারা বিভিন্ন স্কুল কলেজ সহযোদ্ধা থেকে বলে গেছেন এখানে
ওই যে সেন্ট জোসেফ স্কুলে পড়ে ওইখানকার যে হোস্টেলে থাকেন ওনার সাথে আমার কথা হয়েছে, এবং নটরডেমে কয়েকজন ছাত্র পড়ালেখা করে ওইখান থেকে, বান্দরবন থেকে, আমার ছেলে ক্লাসমেট, এদেরকে মাধ্যমে শুনলাম তাদেরকে তো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এভাবে যে তাদেরকে হয়রানি নানাভাবে, এগুলো বিভিন্নভাবে মিডিয়া দেখলাম, তাদেরকে আমি মনে করি কেনের দোষী হতে পারে, কিন্তু এরা তো দোষী নয়, তাদেরকে কেন গ্রেপ্তার করবে? তার মানে বোঝা যায় সরকার ওইখানে সহজ সরল বম জাতিসত্তা এরা শিক্ষিত হয়ে যাচ্ছে, এবং তারা যেখানে থাকে সেখানে হচ্ছে পর্যটনের একটা উপযুক্ত জায়গা সেখানে। এবং আপনি নিশ্চয়ই জানেন অলরেডি 400 পরিবার মিজোরামে তারা বিতরিত হয়ে, সেনাবাহিনী কর্তৃক বিতরিত হয়ে এরা এখনো মিজোরাম অবস্থান করছে। কিছু অংশ বমকে যদি এরা বিতরিত করতে পারলে সেখানকার জায়গা দখল করে তারা সেখানে নিশ্চয়ই তারা পর্যটন করবে, ব্যবসা বাণিজ্য করবে, এবং বাহির থেকে কিছু স্যাটেলাইট নিয়ে তারা সেখানে বসতি স্থান করবে। সরকারের ওইখানের সেনাবাহিনী যে নীল নকশা করছে সেগুলো বাস্তবায়ন করার জন্য এরা পায়ে তারা চালিয়ে যাচ্ছে। সেজন্য আমরা জনসাধারণ, যারা জনগণ, ওইখানকার জনগণের সাথে, এবং আমরা যারা আজকে এই মুক্ত আলোচনা অংশগ্রহণ, সবাইকে আমি অনুরোধ করব এই সেনাবাহিনীর বিরুদ্ধে বা ফেসিবাদ সরকারের বিরুদ্ধে আমাদেরকে ঐক্য হয়ে এই বিষয়ে যারা নির্দোষী বা দোষী নয় তাদের মুক্তি দেওয়ার জন্য আমরা আবারও নানাভাবে আমাদের আলোচনা করতে হবে। এবং যারা দোষী তাদের। দাদা আপনাকে অনেক ধন্যবাদ। আমি জি আপনাকে অনেক ধন্যবাদ। আমি হচ্ছে আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে অলরেডি হচ্ছে বান্দরবান থেকে প্রায় 550 জন বম জাতিসত্তা লোকজন তারা হচ্ছে সীমান্তের ওই পারে অর্থাৎ ভারতের মিজোরাম রাজ্যে তারা আশ্রিত হতে বাধ্য হয়েছেন। এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি হচ্ছে এই ব্যাংক ডাকাতির ঘটনার আগে আমরা কেএনএফের সঙ্গে সরকারের মধ্যে একটা হচ্ছে আলোচনার একটা খবর আমরা হচ্ছে বিভিন্ন সময় আমরা পেয়েছি, এবং বেশ কয়েক দফা সরকার এবং হচ্ছে কেএনএফের মধ্যে আলোচনা হচ্ছে অনুষ্ঠিত হয়, এবং এর পরপরই হচ্ছে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটলো, এবং কেএনএফ কে হচ্ছে ব্যাংক ডাকাতির সাথে যারা সম্পৃক্ত তাদেরকে হচ্ছে ধরার জন্য নানাভাবে এই সরাসরি অভিযান, যত বাহিনীর অভিযান হচ্ছে পরিচালনা করা হচ্ছে। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এই যে একটা শান্তি আলোচনার পরপরই হচ্ছে আবার ব্যাংক ডাকাতির ঘটনা, এবং এই ঘটনাকে ঘিরে একটা উত্তপ্ত পরিস্থিতি বান্দরবানে, একজন আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি আর একবার। এটা নিশ্চয় আপনি জানেন, এটা সময় দিন নির্ধারিত একটা সময় করে এরা যারা ওইখানকার সেনাবাহিনী পরিকল্পিতভাবে এটা নাটক সাজানো হয়েছে। আমি মনে করি ওইখানে কেএনএফের সাথে কোনো ব্যাংকের ডাকাতির কোনো সম্পর্ক নেই। এগুলো ওইখানকার জাতিসত্তাকে বিতাড়িত করার জন্য তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী এরা কাজ করছে। এটা আপনাকে বুঝতে হবে, কারণ বম জাতিসত্তা হচ্ছে ওইখানে শিক্ষিত, এদেরকে কোনো মতে এরা ওইখান থেকে সরাতে পারছে না, এবং কেএনএফের সাথে এদের একটা আলোচনা হচ্ছে। কেএনএফে কিছু সত্যনামা দিছে, সেগুলো বেহেশতে দেওয়ার জন্য এবং আলোচনাকে বেহেশতে দেওয়ার জন্য পরিকল্পনা অনুসারে এরা এই কাজটা করছে। না হলে তো এরা কারণ দেশে দেখানো কারণ দশানো কারণ তো দেখাতে পারবে না। আমার প্রশ্নের উত্তর আমি পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রশ্নের উত্তর আমি পেয়েছি। এখানে মানিক ফতি চাকমা নামে একজন, আপনাকে ধন্যবাদ। আমি ওনার কাছে যেতে চাই। মানিক ফতি চাকমা নামে। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, মানিক ফতি চাকমা। শুনতে পাচ্ছি। আমি পাঞ্চুরি এলাকার জনগণের পক্ষ থেকে বলতে চাই, বান্দরবানের বম জাতি। আমি মানিক ফতি চাকমা, সাবেক মহিলা মেম্বার, পাঞ্চুরি জেলা থেকে। জি বলেন। হ্যালো, তো আপনি ওই যে আমরা শুনতে পাচ্ছি বান্দরবানের যে বর্তমান পরিস্থিতি এবং এই বিষয়ে একজন হচ্ছে আপনি
সাবেক হ্যাঁ, জনপ্রতিনিধি আমি হিসেবে পাঞ্চেরি আপনি আসলে এলাকার জনগণের ব্যাপারটা পক্ষ কিভাবে থেকে দেখছেন? বলতে চাই, বান্দরবানের জি বলেন। হ্যাঁ, বান্দরবানের বম জাতিগোষ্ঠীর উপর যে অত্যাচার চালানো হচ্ছে আমরা তীব্র জানাই। বমরো কুকি তাদের তারা সবাই আমাদের ভাই। আমরা তাদের পাশে আছি। আমি যে কথা জোর দিয়ে বলতে চাই সেটা হলো আমাদের এক হতে হবে। চাকমা, তঞ্জঙ্গা, মোরো, চাক, আরমা, ত্রিপুরা সবাইকে একতাবদ্ধ হয়ে আমাদের সংগ্রাম করতে হবে। তা না হলে আমরা মুক্তির অধিকার অর্জন করতে পারবো না। ঐক্য ছাড়া বিকল্প নেই। আলাদা আলাদা করে সংগ্রাম করে কোন জাতিসত্তা কিছুই করতে পারবে না। শাসক গোষ্ঠী আমাদেরকে ভাগ করে চায়, একা একা করে তারা আমাদের সবাইকে ধ্বংস করবে। আমরা যদি একত্রিত হয়ে সংগ্রাম করি তাহলে তারা আমাদের ধ্বংস করতে পারবে না। ভাই বোনদের বলবো, সাহস রাখুন, হাল ছেড়ে দেবেন না। সংগ্রাম করি। আমাদের পাঞ্চেরি জনগণের উপর অতীতে অনেক অত্যাচারের ঝড় বয়ে গেছে, এখনো থেমে গেছে তাই নয়, এখনো অত্যাচার আছে, কিন্তু আমরা এখন একতাবদ্ধ হয়ে সংগ্রাম করছি। সরকার যে ট্যাংরা বাহিনী দিয়ে জুম্ম ধ্বংস করা নীল নকশা বাস্তবায়ন করতে চাইছে, আমরা তার বিরুদ্ধে রাখছি। আশা করি সরকারের সেনাবাহিনীর এই ষড়যন্ত্র আমরা নজ্জাত করে দিতে সক্ষম হব। বোম্বাই বন্ধের আবারও বলবো, আপনারা নিজেদের বিচ্ছিন্ন মনে করবেন না, অসহায় ভাববেন না। পুরো পার্বত্য চট্টগ্রামের জনগণ আপনাদের পাশে আছে। সবাই যে কথাগুলো আমরা জানাচ্ছি সে জানতে আপনার পাঞ্চেরিবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথায় শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ দিদি। আমরা ধন্যবাদ আপনার মতামত যুক্ত করার জন্য। আমাদের লাইভে অনেকে যুক্ত হতে চাচ্ছেন এবং আমরা লাইভের ডেসক্রিপশনে আমরা বলে দিয়েছি কিভাবে আপনি লাইভে যুক্ত হবেন। এখানে অনেকে যুক্ত হতে চাচ্ছেন, যেহেতু এখানে টেকনিক্যাল কারণে একসঙ্গে 10 জনের অধিক এখানে যুক্ত হওয়া যায় না। আপনারা কাইন্ডলি একটু ধৈর্য ধরুন। আমরা চেষ্টা করব আপনাদের মতামত আমরা শুনতে চেষ্টা করব। এখানে আবার সুভাষিস নামে একজন যুক্ত হয়েছেন। আমি সুভাষিস চাকমার কাছে যেতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন সুভাষিস? হ্যাঁ জি দাদা, আমি শুনতে। আপনি যদি একটু পরিচয় দেন আপনার। হ্যাঁ, আমি সুভাষিস চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে পার্বত্য চট্টগ্রামের যে সার্বিক অবস্থা পরিস্থিতি এবং এর প্রেক্ষিতে আমাদের কি করা উচিত বলে আপনি কি মনে করেন এবং আপনারাও কি ভাবছেন আসলে এসব বিষয় নিয়ে? জি ধন্যবাদ। আমি মনে করি একজন ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে, বিশেষত যেহেতু ঘটনাটি বর্তমানে যেহেতু বার্নিং ইস্যু, এমনকি আমাদের এই যে পার্বত্য চট্টগ্রামে একটা ঘটনা, সেটা এখন এই বিষয় নিয়ে আমি প্রথমে বলতে চাই, আমাদের গণতান্ত্রিক যে আমাদের বাংলাদেশের যে একটা ছাত্রজোট রয়েছে, গণতান্ত্রিক ছাত্রজোট, আপনি অবশ্যই জানেন, সেই ছাত্রজোটের ব্যানারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রোগ্রাম দিয়েছি। এর বাদেও আমরা পার্বত্য চট্টগ্রামে আমাদের যেখানে করা সম্ভব, যেখানে বাস্তবতা রয়েছে, সেখানে আমরা আমাদের দিক থেকে, আমাদের সংগঠনের দিক থেকে আমরা প্রোগ্রাম করেছি। এবং আপনি জানেন যে গতকালকেও রাঙ্গামাটি জেলায় ইউপিডিএফের ডাকে যে জেলাব্যাপী যে হরতাল ছিল, সেই হরতালেও আমাদের পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে পূর্ণ সমর্থন ছিল এবং কি আমরা যতটুকু সম্ভব সেই হরতালে আমরা সহযোগিতা করেছি।
এখন এই যে খুবই একটা, আমি আমার দিক থেকে যেটা মনে করি খুবই একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই যে আজকের বাংলাদেশের স্বাধীনতার যে 53 বছর পদার্পণ করলো বাংলাদেশ স্বাধীনতা, এই 53 বছরে এসেও আমরা সেই 1971 সালে 25শে মার্চের যে লোহমর্ষক ঘটনা, সেই ঘটনাকে আমি মনে করি সেই ঘটনা এখন হচ্ছে চলমান রয়েছে। আপনি যদি খেয়াল করলে হচ্ছে আপনি সেটা বুঝতে পারবেন যে যেমন একটা ঘটনা আমি যেটা হচ্ছে বলতে চাই, যেমন এই যে ধরেন এই যে গত 16 এপ্রিল যে ওখানে হচ্ছে KNF সন্ত্রাসী আক্কারিয়ে যে আমাদের ত্রিপুরা জাতিগোষ্ঠীর যে 8 জনকে গ্রেপ্তার করা হলো 16 এপ্রিল, এমনকি তাদের কাছ থেকে 9টি LG 19টি LG কার্তুজ যে উদ্ধার করা হয়েছে সেই এসপি এর বক্তব্যের মাধ্যমে আমরা, এমনকি মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে সেটা আমরা জেনেছি। এখন দেখা গেছে যে তার গ্রেপ্তারের 2 দিন পরে হচ্ছে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হলো। তো এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে তাদের কাছ থেকে যে অস্ত্র উদ্ধার করা হলো সেই অস্ত্রগুলো তারা কোত্থেকে পেলো, এমনকি তাদেরকে বা কেন বা ছেড়ে দিল, এই যে এই বিষয়গুলো খুবই আমাদের ভাবাচ্ছে। আমরা যারা ছাত্র সংগঠনে যুক্ত আছি, পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজের আমরা যারা প্রতিনিধিত্ব করছি, খুবই আমাদের এটা হচ্ছে ভাবাচ্ছে এই যে এই বিষয়গুলো। তো এখন যদি আমরা সে 71 সালে ফিরে যাই, 71 সালে যে পাক হানাদার বাহিনী যেমনি ভাবে এখানে পূর্ব বাংলার জনগণকে যেভাবে হচ্ছে রাতের আধারে তারা যেভাবে সন্ত্রাসী বাণী নির্বিচারে গুলি করে হত্যা করেছিল, ঠিক তদ্রুপ আমরা মনে করি এই যে জাতিগত নিধনের যে একটা প্রসেস তারা চালু করেছে, এটা খুবই দুঃখজনক। আমাদের এই যে একটা স্বাধীন দেশের জন্য এটা হচ্ছে খুবই দুঃখজনক। তো আমি বলতে চাই একজন ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে আমি বলতে ছাত্র সমাজকে হচ্ছে আহ্বান জানাতে চাই, এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেক যুগ্ম শিক্ষার্থী অধ্যয়নরত আছে, আমি ওনাদেরকে আজকের এই লাইভ মতামতের যে মতামত দেওয়ার যে একটা প্ল্যাটফর্ম, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি ওনাদেরকে আহ্বান জানাতে চাই আজকে বান্দরবানে যেটা সংঘটিত হচ্ছে, যে ঘটনাগুলো ঘটাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, এমনকি এভিভিএন ব্যাটালিয়ন মিলে, আমি মনে করি এই প্রতিবাদে আমাদেরকে সবাইকে সোচ্চার হওয়া প্রয়োজন। এমনকি এই বিষয় নিয়ে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আমাদের যুগ্ম শিক্ষার্থীর বিনারে, এমনকি সেখানকার যারা প্রগতিশীল শিক্ষক যারা আছেন, এমনকি প্রগতিশীল চিন্তাধারী যেসব ছাত্র সংগঠনের নেতা কর্মীরা রয়েছে বা প্রগতিশীল চিন্তা যারা করে, সেই ছাত্র সমাজকে আমি আহ্বান জানাতে চাই এই যাতে আমরা আমাদের নিজেদের দিক থেকে স্ব ক্যাম্পাসে যাতে হচ্ছে আমরা একটা জোর দাবি জানাতে চাই, সেখানে যারা ব্যাংক ডাকাতির সাথে যদি জড়িত থাকে, সেই প্রকৃত হচ্ছে ডাকাতির সাথে যারা জড়িত তাদেরকে হচ্ছে গ্রেফতার করা হোক, অন্যথায় যারা নিরীহ, যারা ছাত্র, যারা হচ্ছে গর্ভবতী মহিলাদের যাহাতে হচ্ছে এভাবে হচ্ছে হয়রানি না করা হয়। এমন একই সাথে এও আমি বারংবার বলতে চাই, ছাত্র সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই এই বিষয় নিয়ে আমাদের ছাত্র সমাজের যে একটা নৈতিক দায়িত্ব, আমাদের যে নৈতিক মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের যদি মানবিক মূল্যবোধ মনুষ্যত্ববোধের জায়গা থেকে আমরা যাতে সেই প্রতিবাদে সামিল হয়ে আজকে জাতিগোষ্ঠীর উপরে যে জাতিগত নিধনের যে নীল নকশা চলমান রয়েছে, সেই নীল নকশার বিপরীত প্রান্তে দাঁড়িয়ে আমরা যাতে আমাদের প্রতিবাদের খণ্ডকে আরো সোচ্চার করি, যাহাতে হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র তাদের উপর না, এটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে 10 ভাষাভাষী 13-এর অধিক আমরা জাতিগোষ্ঠী রয়েছি। আমাদের আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবারও যেতে চাই রেংহাই মুরো দাদার কাছে। দাদা আপনি কি আসেন? রেংহাই মুরো দাদা। হ্যাঁ, আপনি দীর্ঘক্ষণ ধরে হচ্ছে আপনি শুনছেন আমাদের আলোচনা এবং আমাদের সঙ্গে রয়েছেন। এখন আপনি এই যে বিভিন্ন জনের থেকে আপনি নানা রকম মতামত শুনলেন, এই প্রেক্ষিতে আপনার যদি কিছু বলার থাকে যদি বলতেন। হ্যাঁ,
যৌথ বাহিনীর যে কার্যক্রম আসলে কেএনএফ বিরুদ্ধে অভিযানের নামে থানচি উপজেলা জনগণ সহ সাধারণ বম জনগোষ্ঠীরা যেভাবে ধরপাকড় মানে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আসলে সাপোর্ট দিতে পারছে না। তো তারা যেহেতু কেএনএফ এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তারা পাহাড়ে পাহাড়ে অভিযান চালাচ্ছেন। তো বাংলাদেশের এতগুলো ফোর্স থাকতে, আইন শৃঙ্খলা বাহিনী থাকতে যদি কেএনএফ এর সন্ধান করা এবং তাদের বিরুদ্ধে যে অভিযানের নামে যে সাধারণ জনগণ আজকে থানচি উপজেলা অনেকে খাবার সংকট মধ্যে রয়েছে, বাজার করতে পারতেছে না কেউ। সাধারণত আমাদের থানচি উপজেলার এখানে মারমা, ত্রিপুরা, খিয়াং, খুমি এবং বম রয়েছে। তো তারা যারা দুর্গম এলাকায় তারা মূলত একবার বাজার করলে পুরা 2-3 মাসের বাজার করে থাকে, কারণ তারা কাজের ব্যস্ততায় সবসময় বাজার আসতে পারেন না। সে প্রেক্ষিতে তারা অনেককে ধরেন বস্তায় বস্তায় ধরেন কমপক্ষে 1 মণ 2 মণ এভাবে অনেকে লবণ কিনে নিয়ে যায়, অনেকে নাপি কিনে নিয়ে যায়, অনেকে শুটকি মাছ কিনে নিয়ে যায়। কিন্তু তারা এখন সেটা করতে পারছে না, ওই যে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় তারা এখন এগুলো কেনাকাটা করতে পারতেছে না, নিত্য প্রয়োজনীয় পণ্য সেগুলো নিতে পারতেছে না তারা। তো আমি বলতে চাই আপনারা অভিযান করবেন, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আমি জাস্ট প্রশাসনের কাছ থেকে অনুরোধ করব, এটা হচ্ছে আপনারা সাধারণ জনগণকে হয়রানি না করে আপনারা যারা প্রকৃত অপরাধী, যারা ডাকাতি, ব্যাংক ডাকাতির সাথে যারা অধিকারের সম্পৃক্ত রয়েছে তাদেরকে আটক করার চেষ্টা করবেন এবং সাধারণ জনগণকে হয়রানি না করে সেফলি রাখার চেষ্টা করবেন। এটাই। তো আসলে আমার একটু কাজের ব্যস্ততার কারণে আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দাদা, আমার কিছু কাজ আছে। তো আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। এবং হচ্ছে আমরা খুবই কৃতজ্ঞ, আমরা একেবারে একজন প্রত্যক্ষদর্শীকে পেলাম যে হচ্ছে গতবারের যে ব্যাংক ডাকাতির ঘটনা, এবং সবার আলোচনা থেকে হচ্ছে এটা একেবারে স্পষ্ট যে আমরা চাই প্রকৃত যারা হচ্ছে ব্যাংক ডাকাতির সাথে সম্পৃক্ত তারা গ্রেপ্তার হোক, কিন্তু কেএনএফ সন্দেহে কোনো সাধারণ জনগণকে যাতে হয়রানি করা না হয়, কোনো গর্ভবতী মহিলাকে যাতে গ্রেপ্তার হতে না হয়, কোনো ছাত্রকে যাতে হচ্ছে হয়রানির শিকার হতে না হয়, আমরা সেটা হচ্ছে প্রত্যাশা করি। আমার নামটা হচ্ছে নিউটন চাকমা, আমি চাজেক থেকে বলছি দাদা। আচ্ছা, হ্যাঁ, আজকের এই মুক্ত আলোচনা সবাই যারা লাইভ দেখছেন অথবা শুনছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে মূলত বিষয়টা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের বর্তমান যে পরিস্থিতি বিরাজ করেছে এখন, কাজে খুবই এটা উদ্বেগজনক এবং এটা হতবাক করে দেয় এই বর্তমান পরিস্থিতিটা, যে বান্দরবানের পরিস্থিতিটা। সেজন্যই আমি বলতে চাই যে কোকেচিন যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক, আমি এইটা বলতে চাই। এবং বর্তমানে যেই আমাদের পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলেই একটা বাবাই, এটা হচ্ছে নতুন বর্তমান পরিস্থিতি, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি এটা নতুন কিছু নয়। কাজে এখন আমাদের করণীয় কি হতে পারে এটা আমি বলতে চাই। আসলেই আমাদের করণীয়তা হওয়া দরকার, আমি নিজের মতামতটা বলতে চাই। আমাদের যে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি এখন বিরাজ করেছে, সে পর্যায়ে আমাদের যে বর্তমান ছাত্র সমাজ এবং যুব সমাজ এখনো অনগ্রসর, এখনো হচ্ছে সচেতন নয় বলতে চায়। কাজে আমাদের যে যুব সমাজ এবং ছাত্র সমাজ, নারী সমাজ, আমাদের সবাইকে সচেতন এবং জাতি হিসেবে যে আমাদের অধিকার থাকাটা প্রয়োজন, সেই অধিকারটা আমাদের অবশ্যই ছিনিয়ে আনতে হবে। ভাস্কর নামে একজন যুক্ত হয়েছেন। ভাস্কর, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ জি, আপনি যদি আপনার পরিচয় দেন একটু।
আচ্ছা, আমি হচ্ছি ভাস্কর চাকমা, বর্তমানে হচ্ছে একজন আন্ডার গ্রাজুয়েট ছাত্র কম্পিউটার সায়েন্সের। তো আমি যে বিষয়টি নিয়ে বলতে চাই সেটি হচ্ছে, আজকের আলোচনা বিষয়টি হচ্ছে মূলত বান্দরবানের বর্তমান পরিস্থিতি এবং আমাদের লড়াইটা কেমন হতে পারে সেটি নিয়ে। তো আমি একটু হচ্ছে ঘটনার দিনে ফিরে যাই, যে গত 2 এবং 3 এপ্রিল যে বান্দরবানের রুমা এবং থানচিতে সোনালী এবং হচ্ছে কৃষি ব্যাংকের 3টি শাখায় যে হচ্ছে ডাকাতি প্লাস হচ্ছে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ, টাকা লুট এবং হচ্ছে পুলিশের মেবি হচ্ছে আনসারের 14টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। তো শুরু থেকেই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীরা হচ্ছে স্থানীয়দের এবং হচ্ছে কুকি চিনদের হচ্ছে দায়ী করে আসছিল। তো হামলায় জড়িতদের গ্রেফতার এবং হচ্ছে অস্ত্র, টাকা এ সকল অভিযানে হচ্ছে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং হচ্ছে আনসার বাহিনীর সদস্যরা। তো অবশ্য অভিযান সমন্বয় করছে বাংলাদেশ সেনাবাহিনী। এই অভিযানে হচ্ছে যারা সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি। তো আসলে বর্তমানে যে আইন শৃঙ্খলা বাহিনী বম জাতিকে যে টার্গেট করে সামরিক অভিযান চালাচ্ছে, এর ফলে তাদের জীবনে হচ্ছে অনেক কি বলবো দুর্যোগ একটা নেমে এসেছে। তো গণহারে যে নিরীহ জনগণকে বা নিরীহ লোকজনকে গ্রেফতার বা হচ্ছে নানাভাবে হয়রানি করা হচ্ছে, যেমন তাদেরকে বলা হয়েছে যে নিত্য প্রয়োজনীয় খাদ্যবস্তু এবং এ সকল উপর হচ্ছে বাধা নিষেধ করা হচ্ছে। তো হচ্ছে নিরীহ গ্রামবাসীকে খুন করে তাদেরকে KNF এর সদস্য বলে প্রচার করা হচ্ছে। এমনকি হচ্ছে আমরা দেখছি দুধের শিশু সহ অসহায় যারা হচ্ছে বম নারী আছে তাদেরকে হচ্ছে ধরে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই সকল দৃশ্য আসলে হচ্ছে খুবই মর্মাহত জায়গায় আর কি, খুবই হচ্ছে বেদনাদায়ক। তো আমি হচ্ছে কিছু এর প্রতিবাদ স্বরূপ এবং নিন্দা স্বরূপ হচ্ছে কিছু বলতে চাই, যে আইন শৃঙ্খলা বাহিনীটা যে অন্যায়ভাবে ধরপাকড় করে আসছে সাধারণ মানুষদেরকে, এই বিষয়টি হচ্ছে শুধু আসলে কয়েকদিনের না, বছর থেকে বছর চলে আসতেছে। এর প্রতিবাদে হচ্ছে আমাদের আন্দোলনটা কেমন হইতে পারে। তো আসলে আমি একটি ছোট্ট এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে ধরা যাক হচ্ছে আমি রাঙ্গামাটিতে আছি, আমি হচ্ছে খুব দ্রুত চট্টগ্রামে যেতে চাই। তো আমাদের সর্বপ্রথম প্রস্তুত থাকতে হবে যে আমি কি ধরনের প্রতিকূলতার সম্মুখীন হইতে পারি। তো এরকম প্রতিকূলতার মধ্যে হইতে পারে যে হচ্ছে আমি গাড়ি সময় মতো না পাইতে পারি, বা টিকিট হইতে না পাইতে পারি, বা যানজটে পড়তে পারি, আরো অনেক কিছু থাকতে পারে এখানে। তো আমি এখানে সরাসরি কিছু কথা বলবো না, আমি এক্সাম্পল দিয়ে হচ্ছে কিছু কথা বলবো, যে সেগুলো হচ্ছে আশা করি আপনারা বুঝে নিবেন। তো বুয়েটের সাবেক একজন ছাত্র এবং হচ্ছে আমার খুবই পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন চমক হাসান, আপনারা হয়তো চিনতে পারেন। তো তিনি বলেছেন, ইফ ইউ ওয়ান্ট টু সলভ সামথিং অলওয়েজ থিঙ্ক আউট অফ দ্য বক্স। তার মানে আমাদের অবশ্যই কুয়ার ভিতরে না থেকে আমাদের অবশ্যই সাগরে নামার চেষ্টা করতে হবে, মানে রিস্ক নিতে হবে, রাজনীতির ধারার পরিবর্তন আনতে হবে। তো লেকে যেমন হচ্ছে মাছ ধরতে গেলে, যে ধরা যাক আপনি লেকের পাড়ে বসে আছেন, বড়শি নিক্ষেপ করছেন, মাছ আসতেছে না, তো কি করতে হবে আমাদেরকে? তো একই জায়গায় হচ্ছে বসে না থেকে দীর্ঘক্ষণ আমরা হচ্ছে নিজেদের অবস্থান পরিবর্তন করতে হবে। সো এরকম হচ্ছে ইংরেজিতে ইংলিশ ফিলোসফিতে একটি কথা আছে, সামটাইমস ইফ প্যাশন্স ডাজন্ট ওয়ার্ক নিড টু চেঞ্জ দ্য ডিরেকশন। তার মানে হচ্ছে আমাদের যুগের সাথে তাল মিলিয়ে রাজনৈতিক কৌশলে পরিবর্তন আনা দরকার। তো সেরকম হচ্ছে কোনো কাজ করতে হলে সেই কাজের যে আমাদের ডেডলাইন, ইফেক্ট বা হচ্ছে ইম্প্যাক্ট, এবং হচ্ছে আমাদের সাস্টেইনেবল যে রেজাল্ট একটা আছে, বা আমাদের আসলে আলটিমেট গোল কি, এই সকল আন্দোলনের গোল কি আমাদের, এরকম হচ্ছে সাস্টেইনেবল রেজাল্ট নিয়ে চিন্তা করা দরকার। তো পার্বত্য চট্টগ্রামের যে সমস্যাটা রয়েছে সেটি হচ্ছে একই সাথে যেমন রাজনৈতিক, ঠিক তেমনি হচ্ছে সামরিকও। তো আমার কথা হচ্ছে সমস্যা যেমন সমাধানও ঠিক তেমনি ভাবে করতে হবে। তো এই আর কি, আমি বেশি কিছু বলবো না, আর এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে যারা শুনতেছেন। আমি বাবুদন চাকমার কাছে যেতে চাই, আপনি শুনতে পাচ্ছেন কিনা? জি দাদা, শুনতে পাচ্ছি। আসলে কিছুক্ষণ আগে আমি কয়েকটা কথা বলছিলাম, আসলে আরো কিছু কথা বলার বাকি ছিল। তো আমি সর্বশেষ যেটা বলতে চেয়েছিলাম সংক্ষেপে, আমি সংক্ষেপে বলতেছি। বান্দরবানে যেসব ধরনের নির্যাতন নিপীড়ন চলতেছে,
এই সবগুলো আমি কারোর বা সরকারের বিপক্ষে কিংবা সেনাবাহিনীর বিপক্ষে গিয়েও আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যেটা যেন কেএনএফ হোক বা যে কেউ হোক, ব্যাংক ডাকাতির সাথে যারা জড়িত আছেন তাদেরকে সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে তাদেরকে রাষ্ট্রীয় এবং আইনের অনুসারে শাস্তি প্রদান করা হোক, এবং যাদেরকে নিরপরাধে সন্দেহভাজন করে এই শিশু সহ গর্ভবতী নারী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিঃশর্তে মুক্তি দিয়ে যেন বাংলাদেশের দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সরকার যেন সেক্ষেত্রে যেন আমরা প্রায় শেষ পর্যায়ে এখানে হচ্ছে তুইকো সিং মার্মা দাদা হচ্ছে দীর্ঘক্ষণ ধরে হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা তার কাছে যাব আমরা এবং হচ্ছে আমরা আমাদের আলোচনা মুক্ত আলোচনা আমরা এখানে হচ্ছে শেষ করব। আমরা এই পর্যায়ে তুইকো সিং মার্মা দাদার কাছে যাব। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশি কথা বাড়াচ্ছি না। আমার বিষয়টা হচ্ছে এই এপ্রিলের যে ব্যাংক ডাকাতির ঘটনার সাথে জড়িত, যাদের প্রকৃত ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে হচ্ছে গ্রেপ্তার করুক, আইনের আওতায় তাদেরকে আনুক। তো বিষয়টা হচ্ছে এখন সেটা সবচেয়ে হচ্ছে আলোচিত বিষয়টা হচ্ছে সেটা এই পহেলা বৈশাখের উদ্দেশ্য করে যারা ছুটিতে হচ্ছে যারা বাড়িতে ফিরছিলেন ছাত্রী, তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। এমনকি সরকারি চাকরিজীবী, তারপর হচ্ছে দুধের শিশু, গর্ভবতী মহিলা, তাদেরকে কিন্তু আটক করা হয়েছে মিথ্যাভাবে, মিথ্যা কেএনএফ হচ্ছে সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে মিথ্যাভাবে। আপনারা আরো জানেন যে আমি গতকালকে একটা ছোট ভাই, তিনি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, তিনি গ্রামে এখনো পর্যন্ত অবস্থান করছেন। তার ছোট ভাই গত বছরে 7ই এপ্রিল, যেটা বমদের হচ্ছে পাংখিমপাড়া, যেখানে হচ্ছে 9 জনকে গণহত্যা করা হয়েছিল, তার ছোট ভাই হচ্ছে গাছবাড়িয়া কলেজের হচ্ছে ছাত্র। তিনি কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতির কারণে কিন্তু আসতে পারছেন না মানে শহরের দিকে। এবং আরো লক্ষ্য করেছি আগামী কয়েকদিনের জন্য মানে কয়েকদিনের মধ্যে কিন্তু যেটা হচ্ছে এক্সাম মানে পরীক্ষা শুরু হবে আর কি, যেটা হচ্ছে নার্সের পরীক্ষা শুরু হবে, মানে সে ছাত্রী পর্যন্ত এখানে কিন্তু আসতে পারছেন না। আমি একটু মানে এক লাইন পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, যেটা হচ্ছে ফেসবুকে পেয়েছে আমি, সেটা হচ্ছে রোজ বিবি লংচিও। কষ্ট লাগে, খুব কষ্ট লাগে যখন দিন রাত এত কষ্ট করে পরে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে টেনশন করে না বোঝাতে পেরে, না খেতে পেরে যখন পরীক্ষায় দিতে পারবো না। সত্যি ভাই এই বিষয়টা খুব দুঃখজনক, কিন্তু করার কিছুই নাই। কারণ আমার বম পরীক্ষা দেওয়ার জন্য শহরে গেলে যৌথ বাহিনী আমাদেরকে বিনা অপরাধে গ্রেফতার করবে। এদেশে জন্মগ্রহণ করাটাই পাপ। আমি এক্সাম দিতে চাই, এটা আমার হচ্ছে 13 বছরের স্বপ্ন। এই যে একজন হচ্ছে ছাত্রীর তার মধ্যে যে মানে বেদনা, তার মধ্যে যে কষ্টটা তিনি হচ্ছে ফেসবুকে কিন্তু শেয়ার করেছেন। এবং আরেকটা হচ্ছে আরেকটা ছোট ভাই হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন আরেকজনের মাধ্যমে, আমি সেটাও পড়ে শোনাতে চাচ্ছি আপনাদেরকে। কেননা গত পরশুদিন একটা তথ্য এসেছে, সেটা হচ্ছে পাংখিমপাড়াতে 20 থেকে 25 জন বোন নারীকে হচ্ছে মানে যৌথ বাহিনীর হচ্ছে একদম গ্রাম ঘেরাও করে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসছে। অবশ্যই আমি পড়ে শোনাচ্ছি দাদা, সন্ধ্যায় ফলে না থাকার পসিবিলিটি বেশি, কারণ রাতে যে কোনো সময় হামলা হতে পারে। গতকাল দুপুরের দিকে আমাদের পাশের পাড়া পাংখিমপাড়া থেকে 30 থেকে 40 জন শিশু সহ যাদের পেয়েছে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো কিন্তু নিউজে কিন্তু আসে না। আমার কথা হচ্ছে এটা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু এই ধরনের কিন্তু নিউজগুলো কিন্তু সহজে কভার করতে চায় না, আমার মনে হচ্ছে আর কি। এটা তো অচিরে এই আসল তথ্যগুলো কিন্তু মেইন স্ট্রিম যে মিডিয়া তারাও কিন্তু আসলে এই তথ্যগুলো কিন্তু এখানে প্রচার করা দরকার। দেখা গিয়েছে কি মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু সেটা এক ধরনের কিন্তু অসত্য ঘটনাগুলো কিন্তু সেটা মানে পরিবেশন করা হচ্ছে। আপনারা দেখেন, আমি বেশি বাড়াচ্ছি না। আরেকটা কথা হচ্ছে যেটা আমাদের হচ্ছে বন্ধু রেংহেমো তিনি স্পষ্ট করে বলেছেন, মানে আর্মি ক্যাম্পের হচ্ছে একদম হচ্ছে পরিচয়পত্র
পরিচয়পত্র হচ্ছে মানে দেখাতে বলা হয়, একদম নজরদারি হচ্ছে বারবার হচ্ছে নজর করা হয়। একজন নাগরিক সে কেন 5 কেজি, তার যদি হচ্ছে টাকায় যদি থাকে তাহলে সে হচ্ছে 1 মণ 10 মণ হচ্ছে তার পরিবারের জন্য তিনি কিনতে পারবেন। তিনি তো স্বাধীন দেশের নাগরিক। কেন তিনি হচ্ছে 5 কেজি চাউল বহন করতে 5 কেজি চাউল বেশি বহন করতে পারবেন না? 1 মণ হোক 2 মণ হোক, যে চাউল বহন নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেটা হচ্ছে বহন করা হচ্ছে নাগরিক হিসেবে হচ্ছে তারও অধিকার আছে, আমারও অধিকার আছে, সবারও অধিকার আছে বন্ধুগণ। এটা আমরা সুস্পষ্ট, যেটা এই যে যাদেরকে আছে যে নারী শিশুদের এবং গ্রেপ্তার করা হয়েছে কেএনএফ সন্দেহে, এটা অবশ্যই কিন্তু মানবাধিকার লঙ্ঘন হিসেবে মনে করি। আমি আর বেশি বাড়াচ্ছি না। মানে যারা নির্দোষ, যারা হচ্ছে যাদেরকে জেলে অন্তরীণ রাখা হয়েছে তাদেরকে হচ্ছে নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি। এবং যে কেএনএফ দমনের নামে হচ্ছে একদম নিরীহ যে বম জাতি গোষ্ঠী এবং পাহাড়ি জাতি গোষ্ঠী রয়েছে তাদেরকে হচ্ছে মানে হয়রানি এবং নির্যাতন হচ্ছে বন্ধ করার দাবি জানাচ্ছি আমি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আমরা প্রায় দীর্ঘক্ষণ, প্রায় 1.5 ঘন্টার অধিক আমরা আলোচনা চালালাম এবং এখানে এখনো প্রায় 173 জনের মতো আমাদের দেখছেন লাইভে। আমরা হচ্ছে বান্দরবানের বর্তমান পরিস্থিতি এবং আমাদের লড়াই নিয়ে যে মুক্ত আলোচনা, এই আলোচনায় সব বক্তার কাছ থেকে হচ্ছে যে বিষয়টা উঠে এসছে সেটা হচ্ছে বান্দরবানের ব্যাংক ডাকাতি ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত আমরা চাই তাদের কাছে গ্রেপ্তার করা হোক, কিন্তু তাদের গ্রেপ্তারের নামে সাধারণ জনগণকে যাতে হয়রানি করা না হয়, সাধারণ ছাত্রদের যাতে হচ্ছে গ্রেপ্তারের শিকার না হয়, এবং যারা গর্ভবতী নারী শিশু থেকে আমরা যাদেরকে গ্রেপ্তারের তথ্য পেয়েছি বিভিন্ন মিডিয়া মারফত, আমরা তাদের মুক্তি দাবি জানাই, নিঃশর্ত মুক্তি দাবি জানাই। এবং এই বলে আমাদের আজকের লাইভ আমরা হচ্ছে এখানে শেষ করব। আমাদের লাইভের সঙ্গে আপনারা যারা যুক্ত ছিলেন, আমাদের লাইভ দেখছেন, যারা মতামত দিয়েছেন এবং যারা হতে চেয়েও যুক্ত হতে পারেননি টেকনিক্যাল কারণে, আমরা দুঃখ প্রকাশ করছি তাদের নিকট। আমরা আশা করব আগামীতে আপনারা একইভাবে আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমাদের সাথে আলাপ আলোচনা করবেন। এবং আমরা মনে করি বান্দরবানের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সকলের হচ্ছে কথা বলা উচিত। আমরা চাই না নিরীহ কেউ নিপীড়নের শিকার হোক, আমরা চাই না নিরীহ কেউ হচ্ছে নানাভাবে হচ্ছে সে ভুক্তভোগী হোক। আমরা চাই ছাত্ররা ভালোভাবে তারা পড়াশোনা করবে, তারা হচ্ছে ঠিকঠাকভাবে হচ্ছে স্কুলে যেতে পারবে, এবং সাধারণ যে জনগণ তারা তাদের যে মৌলিক অধিকার একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে, সেই মৌলিক অধিকারটুকু হচ্ছে তারা সঠিকভাবে হচ্ছে চর্চা করতে পারবে। আমরা সেটাই চাই। এই বলে আজকের মুক্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।